এরপরে দেখো যে এই যে আমরা প্রজননটা দেখলাম, অর্থাৎ পুংগ্যামিটের সাথে স্ত্রী গ্যামিটের মিলন, অর্থাৎ এইটাকে কি বলা হচ্ছে? যৌন প্রজনন বা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এইটার ক্ষেত্রে কি ধরনের সুফল আমরা পাবো, সেটা আমাদের কি পয়েন্টগুলো মনে রাখতে হবে। যে রিকম্বিনেশন, রিকম্বিনেশন মানে কি? একটা উন্নত উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটা অনুন্নত উদ্ভিদের ভিতরে প্রবেশ করিয়ে যেই রিকম্বিনেশন ঘটানো হয়, সেই জিনিসটা আমাদের কোন প্রজননের মাধ্যমে সম্ভব? শুধুমাত্র যৌন প্রজননের মাধ্যমেই সম্ভব। অর্থাৎ জেনেটিক ডাইভার্সিটি, অর্থাৎ বিচিত্রতা সৃষ্টি করার জন্য এই যৌন প্রজনন আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যে জেনেটিক ডাইভার্সিটির কারণে উদ্ভিদের নতুন, অর্থাৎ একটার উন্নত বৈশিষ্ট্য আর একটা অনুন্নত বৈশিষ্ট্যের মধ্যে প্রবেশ করানোর মাধ্যমে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তো এর ক্ষেত্রে নতুন ও পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নিতে সুবিধা হয়, অর্থাৎ অভিযোজন ক্ষমতাও কিন্তু সেই উদ্ভিদটার কি হয়? বৃদ্ধি পায়। এরপর আসা হচ্ছে নতুন প্রকরণ সৃষ্টি এবং যে খাদ্য, দানা, তৈলবীজ এইগুলোর মাধ্যমে এই যে সুফল আমরা পেয়ে থাকি। এরপরে আসো যে অযৌন প্রজনন কি, অর্থাৎ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এইটা বিভিন্ন ধরনের হতে পারে। তো এই অযৌন জননের ভিতরে যেটা প্রথমত আছে সেটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে। এখন এক একটা ছত্রাক বা শৈবাল যেগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের স্পোর সৃষ্টির মাধ্যমে কিন্তু এই যে অযৌন প্রজনন আছে এটা কিন্তু সম্পন্ন করে থাকে। তো প্রথমত যেটা আছে, আমরা যদি বলি পেনিসিলিয়াম, তো আমরা জানি যে পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক। তো এটার ক্ষেত্রে থাকে হচ্ছে কনিডিয়া। তো এর স্পোরের নাম হবে কি? কনিডিও স্পোর। তারপরে দেখো যে মিউকর, মিউকরের ক্ষেত্রে হচ্ছে এর যে স্পোর থাকে সেটা হচ্ছে কি? স্পোরঞ্জিও স্পোর। গনিডিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে হচ্ছে একই, অ্যাগারিকাসের ক্ষেত্রে ব্যাসিডিও স্পোর। এখন দেখো যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, আমরা যদি স্পোরের কথা ভাবি, যে স্পোর দ্বারা যারা অযৌন প্রজনন সম্পন্ন করে তারা কিন্তু সবাই অনুন্নত ধরনের উদ্ভিদ। তো আমরা বইয়ের প্রথম দিকে যে উদ্ভিদগুলো সম্পর্কে জেনেছি, যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই সবগুলোই কিন্তু অযৌন পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে। তো এই সবগুলোই এই অযৌন প্রজননের স্পোরের মাধ্যমে যেগুলো হয় তার উদাহরণের ভিতরে পড়বে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর আগে আমরা জেনে এসেছি হচ্ছে ছত্রাক এবং শৈবাল। তো এখানে দেখো যে ফান লাইকোপোডিয়াম এর স্পোর সম আকৃতির বা হোমোস্পোরাস, হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাস। আমরা যদি খেয়াল করি যে হোমো, আমরা মনে রাখবো যে হোমো সম, হোমো হচ্ছে সম। অর্থাৎ যদি বলে যে হোমোস্পোরাস তার মানে স্পোরটা একই ধরনের, অর্থাৎ সম প্রকৃতির। যদি বলে হেটারোস্পোরাস, হেটারো মানে হচ্ছে বিষম, অর্থাৎ আলাদা ধরনের যদি স্পোর থাকে সেটাকে বলা হয় হেটারোস্পোরাস। এখন এখান থেকে আমাদের জানতে হবে কি, যে হোমোস্পোরাস কিসের ভিতরে দেখা যায় এবং হেটারোস্পোরাস কিসের ভিতরে দেখা যায়। তো হোমোস্পোরাসের ক্ষেত্রে ফান এবং লাইকোপোডিয়ামটা মনে রাখতে হবে, এবং যেটা হচ্ছে হেটারোস্পোরাস এটার ক্ষেত্রে মনে রাখতে হবে সেলাজিনেল্লা, শুষ্নি শাক, এই দুইটা। এরপরে দেখো যে স্পোরের মাধ্যমে পরে আসে হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে। দেহ অঙ্গের মাধ্যমে আবৃত বীজ উদ্ভিদে দেহ অঙ্গের মাধ্যমে কি হয়ে থাকে? এই অযৌন প্রজননটা হয়ে থাকে। এটাকে বলা হয় মূলত অঙ্গজ প্রজনন। তো দেখো যে এই অঙ্গজ প্রজনন দুই ধরনের হয়। একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ প্রজনন, যার ভিতরে কিন্তু ভাগ আছে। তো এই ভাগগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যে প্রথমে আছে কি? মূল দ্বারা, অর্থাৎ রুটের মাধ্যমে কোনগুলা হয়। তো মূলের যে উদাহরণগুলো আছে তার ভিতরে দেখো যে সবগুলোরই কিন্তু ল, 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 সবগুলোর ভিতরে কি আছে? ল আছে। তো এটাতে আমরা মূলের উদাহরণগুলো কিন্তু মনে রাখতে পারি। আর মূলের ক্ষেত্রে মনে রাখতে হবে মিষ্টি আলু। মূলের ক্ষেত্রে কি? আলু কিন্তু মূলের ক্ষেত্রেও আছে, কাণ্ডের ক্ষেত্রেও আছে। এখন ম দিয়ে মনে রাখবো মিষ্টি আলু, ম দিয়ে কি মনে রাখবো? মিষ্টি আলু। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে মূল দ্বারা প্রজনন হয়ে থাকে। এখন দেখো যে কাণ্ড দ্বারা, আমরা মিষ্টি আলুর ক্ষেত্রে মনে রাখছিলাম মূল দ্বারা অঙ্গজ প্রজনন হয়। তো গোল আলুর ক্ষেত্রে সেটা হবে কি দ্বারা? কাণ্ড দ্বারা। এবং ল শুধুমাত্র ব্যতিক্রম কোথায় মনে রাখতে হবে? ওল কচুর ক্ষেত্রে। আমরা জানি যে ল থাকলে সেটা হচ্ছে মূল দ্বারা, শুধুমাত্র ওল কচুর ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। এবং তারপরে দেখো যে এই যে কাণ্ড থাকে, এই কাণ্ড কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হয় এবং বিশেষ ধরনের কাণ্ডে রূপান্তরিত হয়। তো এই বিশেষ ধরনের কাণ্ডকে বলা হয় হচ্ছে সাকার। তো এই সাকারের যে উদাহরণ সেটা মনে রাখতে হবে চন্দ্র, মল্লিকা, আপু, বাঁশ, কলা,
খাই। তো এইটাতে মনে রাখবো আমরা চন্দ্রমল্লিকা, আ দিয়ে আনারস, পু দিয়ে পুদিনা, বাঁশ এবং কলা। তো এই উদাহরণগুলো এখানে আছে, দেখো কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা এবং বাঁশ। এটা হচ্ছে কিসের উদাহরণ? সাকারের উদাহরণ বা বিশেষ কাণ্ডের উদাহরণ। এরপরে যেটা আছে সেটা খেয়াল করো, পাতার মাধ্যমে বা হচ্ছে লিফের মাধ্যমে কোনগুলো হয়ে থাকে। তো পাতা মানে পাথরকুচি, পাতাতে কি মনে রাখবো? পাথরকুচি, পা এটারও কি পা, তার মানে পাথরকুচির উদাহরণ। পাথরকুচি কোন মাধ্যমে হয়? পাতার মাধ্যমে হয়। এখন বুলবিল বা কক্ষমগুলির মাধ্যমে কোনটা হয়? চুপড়িয়াল। অর্ধবায়বের ক্ষেত্রে কোনটা হয়? আমরুল শাক। মুকুলোদ্গমের মাধ্যমে কোনটা হয়? ইস্ট। ইস্টে আমরা বার্ডিং হয় জানি, তো ইস্টের ক্ষেত্রে সেটা কি? মুকুলোদ্গম। পর্ণকাণ্ডর ক্ষেত্রে কোনটা হয়? ফণি মনসা। এরপরে আছে হচ্ছে একটা বললাম স্বাভাবিক অঙ্গজ প্রজনন, এখন হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজনন কিন্তু কৃত্রিমভাবেও ঘটানো সম্ভব। তো এইগুলা কি কি দেখো, শাখা কলম বা হচ্ছে কাটিং। এটাতে কি হয় যে কাণ্ডের যে অংশবিশেষ থাকে সেটা হচ্ছে কেটে ভিজা মাটিতে যদি পুঁতে রাখা হয় তখন নতুন উদ্ভিদ জন্মায়, তো এটাকে বলা হয় হচ্ছে কাটিং। তো এই কাটিং এর যে উদাহরণ জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলা লেবু। তো এইগুলো আমাদের কিন্তু নাম মুখস্থ রাখতে হবে। এরপর আছে দেখো দাবা কলম, যেটা হচ্ছে লেবু এবং জুই। তারপর আছে দেখো যে জোড় কলম। জোড় কলমের ক্ষেত্রে যে উদাহরণ সেটা হচ্ছে কি? জোড় কলম মানে জোড়া দেয়। এখন জোড়া দিবা কিসে? এটার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে অংশটা আমরা কেটে আনবো অর্থাৎ বিচ্ছিন্ন অংশ যেটা অন্য একটা গাছের সাথে লাগানো হবে, এই বিচ্ছিন্ন অংশটাকে বলা হয় হচ্ছে সাইয়ন। এবং যেই গাছটা আগে থেকে আছে এই গাছটাকে বলা হবে হচ্ছে স্টক। এই গাছটাকে বলা হয় স্টক। এরপর আসো গুটি কলম। এখন গুটি কলমের উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে লেবু, আম, গোলাপ, গন্ধরাজ। লেবু, আম, গোলাপ, গন্ধরাজ। তারপরে আছে হচ্ছে চোখ কলম বা হচ্ছে কুড়ি সংযোজন। কুড়ি সংযোজন বা চোখ কলমের ক্ষেত্রে আমরা মনে রাখি হচ্ছে গোকুল দিয়ে। গো দিয়ে হচ্ছে গোলাপ, কুল দিয়ে তো কুল। তো গোলাপ এবং কুল হচ্ছে চোখ কলম বা হচ্ছে কুড়ি সংযোজনের উদাহরণ। এরপরে দেখো আমরা বলছিলাম যে এই যে প্রজনন, উদ্ভিদ প্রজনন, এটা কিন্তু মোটামুটি তিন ধরনের। প্রথম দুই ধরনের আমরা জেনেছি যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন। তো তৃতীয় যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনী। তো এই অপুংজনী কোন ক্ষেত্রে কেউ বোঝানো হয়? দেখো যে ডিম্বাণুর সাথে যদি শুক্রাণুর মিলন ঘটে তো সেই ক্ষেত্রে কি তৈরি হয়? ভ্রূণ সৃষ্টি হয়, এটাকে বলা হয় নিষেক। তো এইটার ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? ভ্রূণ। এখন দেখো যদি এই যে ডিম্বাণু নিষিক্ত না হয় সরাসরি ভ্রূণ সৃষ্টি করে, অর্থাৎ ডিম্বাণু থেকে তো ভ্রূণের সৃষ্টি হবে, কিন্তু ডিম্বাণু যদি নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণের সৃষ্টি করে তখন সেটাকে বলা হয় হচ্ছে অপুংজনী বা পার্থেনোজেনেসিস। তো এই অপুংজনী বা পার্থেনোজেনেসিস আবার হরমোন প্রয়োগের মাধ্যমে করা যায়। অর্থাৎ হরমোন প্রয়োগের মাধ্যমে যদি বীজহীন ফল উৎপাদন করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পির উদাহরণ হচ্ছে লেবু এবং কমলা লেবু। আর এই যে পার্থেনোজেনেসিস আছে এটা হচ্ছে দুই ধরনের হতে পারে, যে সরাসরি ডিম্বাণু নিষিক্ত না হয়ে ভ্রূণ তৈরি হচ্ছে। একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তো আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এর উদাহরণ কোনগুলা। তো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে এটা মনে রাখবো হচ্ছে সোলানাম নিগ্রাম, অর্সিস ম্যাকুলাটা। সোলানাম নিগ্রাম এবং অর্সিস ম্যাকুলাটা। এরপরে আছে অনিষিক্ত ডিম্বাণু থেকে হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি। এরপরে দেখো যে ডিপ্লয়েডের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হচ্ছে পার্থেনিয়াম আর্জেন্টেটাম এবং টেরাক্সিয়াম অ্যালবিডিয়াম। তো এই দুইটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। এছাড়া দেখো যে নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়, আমরা আগেরটাতে পড়ছি যে ডিম্বাণু থেকে হচ্ছে ডিম্বাণু নিষিক্ত না হওয়ার মাধ্যমে সরাসরি ভ্রূণ তৈরি হবে। এটা হচ্ছে শুক্রাণুর ক্ষেত্রে যদি বলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস, যেটার একমাত্র উদাহরণ হচ্ছে নিকোটিনা ট্যাবাকাম, অর্থাৎ তামাক হচ্ছে অনিষিক্ত শুক্রাণু হতে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়ার উদাহরণ। এরপরে দেখো যে এই যে কৃত্রিম উপায়ে পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়া কি কি দ্বারা ঘটানো সম্ভব? এক্স রে প্রয়োগ, ইমাস্কুলেশন এবং ভেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে এই ধরনের পার্থেনোজেনেসিস, যেটা কৃত্রিম পার্থেনোজেনেসিস, সেটা কিন্তু ঘটানো সম্ভব।
তো পার্থেনোজেনেসিসের যে এই গুরুত্বটা আছে সেটা আমাদের মনে রাখতে হবে যে প্রথমত এটা যেমন হচ্ছে ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ তৈরি হচ্ছে, শুক্রাণু থেকে নিষিক্ত না হয়ে কিন্তু ভ্রূণ তৈরি হচ্ছে। তো এই প্রক্রিয়ায় কিন্তু নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, এই প্রক্রিয়ায় নতুন উদ্ভিদের সৃষ্টি হয় এবং বিলুপ্তির হাত থেকে প্রজাতি রক্ষা পায়। প্রকরণ সৃষ্টি হয়, প্রকরণ মানে হচ্ছে নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, সুবিধাজনক মিউটেন্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটতে পারে এবং হচ্ছে যে হ্যাপ্লয়েড উদ্ভিদ ব্রিডিং গবেষণায় কাজে লাগানো যায়। এখন দেখো যে এই গেল হচ্ছে পার্থেনোজেনেসিস। এরপর একটা টপিক আছে সেটা হচ্ছে অ্যাপোস্পোরি। এখন অ্যাপোস্পোরি এবং পরের যেটা আছে সেটা হচ্ছে কি যে অ্যাপোগ্যামি। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়, অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরি? দেখো যে ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, আমাদের যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দেহকোষ। এখন এই দেহকোষ দ্বারা কি কি অংশ বোঝায়? দেখো আমরা যখন পড়ছিলাম যে ডিম্বকের অংশগুলো কি কি, তখন ছিল একটা ডিম্বক ত্বক, একটা ছিল নিউসেলাস। তো এই যে ডিম্বক ত্বক এবং নিউসেলাস এইগুলোই হচ্ছে মূলত দেহকোষ। তো দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি যদি সৃষ্টি করতে পারে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপোস্পোরি, এবং এখানেও কিন্তু ডিম্বাণু নিষিক্ত না হয়েই সরাসরি ভ্রূণ তৈরি করে। তো এর যে উদাহরণ আছে সেটা হচ্ছে হায়ারসিয়াম। তো এইটুকুই আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাপোস্পোরির উদাহরণ হচ্ছে হায়ারসিয়াম। এখন দেখো যে অ্যাপোগ্যামি, অ্যাপোগ্যামি হচ্ছে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো অংশ থেকে। আমরা এখানে পড়ছি হচ্ছে ডিম্বক আর হচ্ছে নিউসেলাস, এখানে পড়বো হচ্ছে সহকারী কোষ এবং প্রতিপাদ কোষ, এই দুইটা থেকেও যদি উৎপন্ন হয় তাহলে এটাকে বলা হয় অ্যাপোগ্যামি। তো আমাদের এই অ্যাপোগ্যামির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যালিয়াম। অ্যালিয়াম গ্রুপের যে প্রজাতিগুলো আছে সবগুলোই কিন্তু এই অ্যাপোগ্যামির উদাহরণ। আর অ্যাপোস্পোরির ক্ষেত্রে আমরা কি মনে রাখছি, হায়ারসিয়াম। তো এটা হচ্ছে অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরির মধ্যে পার্থক্য। এরপরে দেখো যে পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে আমরা কি বললাম যে নিষিক্ত হওয়ার ব্যাপারটা শুধু থাকবে না, সরাসরি ভ্রূণ তৈরি হবে। তো এই যে পার্থেনোজেনেসিস এবং হচ্ছে যৌন প্রজনন, এই দুইটার মধ্যে পার্থক্য কি কি এটা যদি আমরা খেয়াল করি, দেখো প্রথমত যেটা হয় যে গ্যামিট, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে কি হয়, পুংগ্যামিটের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে কোনো পুংগ্যামিটের প্রয়োজনীয়তা নাই। এরপরে যেটা যৌন জননের ক্ষেত্রে পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট, কারণ আমরা যৌন জনন মানেই কি জানি যে পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিটের যে মিলন সেটাকে বলা হচ্ছে যৌন জনন। তো এটার ক্ষেত্রে দরকার হয় নিষেকের, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে নিষেক থাকে না, তো নিষেকের প্রয়োজন হয় না, এটার ক্ষেত্রে নিষেকের প্রয়োজন হয়। এরপরে দেখা যায় অপত্য সৃষ্টি, অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ অপত্য জীব সৃষ্টি হয়ে যায় কিসের ক্ষেত্রে, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কিসের পরে হয়, নিষেকের ফলে হয়। এরপরে আছে দেখো যে চারিত্রিক গুণাবলী, কেবল মাতার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হয়, কারণ পার্থেনোজেনেসিস মানে কি, ডিম্বাণু থেকে সৃষ্টি। তো এর ভিতরে কোনগুলো আসবে, শুধুমাত্র মাতার বৈশিষ্ট্যই আসবে। আর যৌন জনন মানে যেহেতু গ্যামিট, পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলন, তো সেক্ষেত্রে মাতা এবং পিতা উভয়েরই কিন্তু বৈশিষ্ট্য আসবে। এরপরে দেখো যে অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য। অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, এছাড়া হচ্ছে অঙ্গজ জনন, এইগুলো হচ্ছে অযৌন জননের উদাহরণ। তো এর ক্ষেত্রে কিন্তু গ্যামিট সৃষ্টি হয় না এবং গ্যামিটের প্রয়োজনও হয় না, কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি হয়, গ্যামিট সৃষ্টি হয় এবং গ্যামিটের প্রয়োজন হয়, এবং সেটা হতে হবে কি অবশ্যই বিপরীতধর্মী। এরপরে দেখো যে কোষ বিভাজন, কোন কোষ বিভাজনের প্রয়োজন হয় না, মায়োসিস বা মিওসিস কোষ বিভাজনে কিন্তু কোনো ধরনের প্রয়োজন হয় না অযৌন জননে, কিন্তু যৌন জননে মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন হয়। এরপরে দেখো যে বৈচিত্র্যতা, অযৌন জননের ক্ষেত্রে আমরা বলতেছি অঙ্গজ জনন, স্পোর উৎপাদন এইগুলোর মাধ্যমে হয়, তো এই ক্ষেত্রে বৈচিত্র্যের কোনো সৃষ্টি হয় না, তবে যৌন জননের ক্ষেত্রে বৈচিত্র্যের সৃষ্টি হয়। অভিযোজন ক্ষম হয়ে ওঠে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না, তবে কিন্তু অভিযোজন ক্ষমতা অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তৈরি হয়। এটাও কি, এটা হচ্ছে অধিক হয়, আর এটার ক্ষেত্রে হচ্ছে কম। এখন দেখো যে অযৌন জনন কোথায় ঘটে থাকে, এটা ঘটে হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদে, এটা ঘটে হচ্ছে নিম্ন এবং উচ্চ শ্রেণী উভয় উদ্ভিদের দেখা যায়, এবং নিষেক যেটা হয় সেটা হচ্ছে অযৌন জননের ক্ষেত্রে দেখা যায় না, বাট যেটা যৌন জনন থাকে সেটার ক্ষেত্রে কিন্তু এটা পরিলক্ষিত হয়। এরপরে দেখো যে উদ্ভিদের যে কৃত্রিম প্রজনন আছে সেটা সম্পর্কে। তো কৃত্রিম প্রজননটা কি, যে একটা গোত্রের উদ্ভিদ বা একটা প্রজাতির উদ্ভিদের সাথে আর একটা প্রজাতির উদ্ভিদের যখন সংকরণ বা হচ্ছে রিপ্রোডাকশন ঘটানো হয় তখন কিন্তু নতুন একটা বৈশিষ্ট্য উদ্ভিদ তৈরি হয়। তো এই জিনিসটাকে বলা হয়েছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, বা পরবর্তীতে যেটা বলা হয়েছে সংকরায়ন বা সংকর বা হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন
সম্পর্কে যদি আমরা একটু দেখি যে হাইব্রিডাইজেশনের ধাপগুলো কি কি, অর্থাৎ এটা কিন্তু প্রাকৃতিক হাইব্রিডাইজেশন না, কৃত্রিম হাইব্রিডাইজেশন। তো এর ক্ষেত্রে যে ধাপগুলো লাগে, প্রথমত যে ধাপটা লাগে সেটা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। এবং প্যারেন্ট মানে কি বোঝাচ্ছে, যে কোন দুইটা উদ্ভিদের মধ্যে এই ক্রসিংটা করানো হবে, তো এই দুইটাকে নির্বাচন করাকে বলা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। এবং প্যারেন্টের কৃত্রিম স্বপরাগণ অর্থাৎ হোমোজেনাস যদি হয় কোনো উদ্ভিদ, সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধাজনক। অর্থাৎ প্যারেন্ট স্বপরাগী না হলে এদেরকে কৃত্রিম স্বপরাগণের মাধ্যমে হোমোজাইগাস করা হয়, যদি না হয় সেটাকে তৈরি করা হয়। এরপর আসে হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন দ্বারা আমরা কি বুঝি, দেখো ইমাস্কুলেশন দ্বারা বোঝানো হয় যে পরিপক্ক হবার আগেই যে পুংকেশরটা থাকে পুষ্পে, সেটাকে কি করা হয়, মেরে ফেলা হয় বা সরিয়ে ফেলা হয়। তার মানে আমাদের মনে রাখতে হবে পরিপক্ক হওয়ার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে বলা হয় হচ্ছে ইমাস্কুলেশন। তারপরে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে কি ব্যাগিং। ব্যাগিং মানে কি, যেই মূল আছে, কাণ্ড আছে, এইগুলো যাতে অরক্ষিত অবস্থায় থাকে বা রক্ষিত অবস্থায় থাকে, সেই জন্য একে কি করা হয়, পলিথিন ব্যাগের সাহায্যে ক্রস করে নির্বাচিত উদ্ভিদের পুষ্পিত অংশ যেটা থাকে সেটাকে ঢেকে দেওয়া হয়। এরপর হচ্ছে ক্রসিং। ক্রসিং মানে কি, পুং উদ্ভিদের সাথে স্ত্রী উদ্ভিদের যে মিলন সেটা করানো হয়। এবং লেভেলিং, অর্থাৎ ইমাস্কুলেশনের সময় অর্থাৎ পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে যে পুংকেশরটা সরিয়ে ফেলা হয়েছিল বা মেরে ফেলা হয়েছিল, সেটার তারিখটা কবে, ক্রসিংয়ের তারিখ কবে, মাতৃপিতৃ যে উদ্ভিদ আছে এর পরিচয়টা কি, এটার মাধ্যমে লেবেলিং করা হয়। এরপর হয় হচ্ছে বীজ সংগ্রহ, বীজ বপন এবং উদ্ভিদের উদ্ভব। এরপরে যে F1 বংশধর আছে, এটা ব্যবহার করে নতুন প্রকরণ সৃষ্টি করা হয়। তো এর ভিতরে যে 3 থেকে 6 নম্বর ছিল, দেখো যে 1 2 3 4 5 6, এই প্রথম 6টা হচ্ছে কৃত্রিম প্রজননের কলা কৌশল। এই প্রথম 6টাকে বলা হয় কৃত্রিম প্রজননের কলা কৌশল। এখন দেখো যে বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা কি কি। এখানে বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকার ভিতরে একটা আছে হচ্ছে ধানের জাত আর একটা হচ্ছে গমের জাত। তো ধানের জাত এবং গমের জাতকে আমাদের মনে রাখতে হবে যে কি কি, আমাদের শুধু উদাহরণগুলো লাগবে যে BRRI উদ্ভাবিত যে ধানগুলো আছে, একটা হচ্ছে মুক্তা, গাজী, মোহিনী, এটা হচ্ছে রোগ প্রতিরোধী। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল, যেটা সেটা হচ্ছে ইরি কর্তৃক হচ্ছে নিবন্ধিত হয়েছে। যে ইরির কোনগুলো আছে, 20 8 5 28, মানে 5 8 20 28, 5 8 20 28, এই চারটা হচ্ছে কি ইরি নিবন্ধিত, এবং 29। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিরি কর্তৃক কোনগুলো হচ্ছে নিবন্ধিত হয়েছে, চান্দিনা, বিরিশাইল, ইরিশাইল, এইগুলো হচ্ছে কি উচ্চ ফলনশীল জাত, অর্থাৎ অধিক ফলন দিতে সক্ষম। এরপরে দেখো যে ধানের জাতের পরে যেটা আছে সে উচ্চ ফলনশীল গমের জাত তৈরি। তো আমাদের শুধু মনে রাখতে হবে যে কোন কোন গম এর উদাহরণ। তো দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে বলাকা, কাঞ্চন, আনন্দ, আকবর, বরকত, সওগাত। এই উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা গমের জাত, কোনটা হচ্ছে ধানের জাত, এবং এইগুলো সবই কি উচ্চ ফলনশীল ধান এবং গমের জাতের উদাহরণ। তো এই ছিল হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজননের কলা কৌশল, এবং যেই উপায়ে এই উদ্ভিদ প্রজনন হয়ে থাকে যৌন, অযৌন, এবং শেষে যেটা আছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসের ভিতরে কিন্তু দুইটা ভাগ আছে, যে একটা হচ্ছে শুক্রাণুর ক্ষেত্রে আর একটা হচ্ছে ডিম্বাণুর ক্ষেত্রে। এবং এই কোন কোন উপায়ে হয়ে থাকে এবং কোন কোন উদ্ভিদে ঘটে, আমাদের উদ্ভিদের নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তো এই ছিল হচ্ছে উদ্ভিদ প্রজননের যে আলোচনা সেটা।